হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাডভান্স রো। আমি তোমাদের চিন্ময় স্যার। আজ থেকে আমি শুরু করলাম জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। 2026 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে আপ টু এটা চলতেই থাকবে সিরিজটা। একটা এপিসোডে তোমাদের 50টা করে এমসিকিউ আমি রাখছি এবং এই আনসারগুলো মোটামুটি আনসারের সাথে সাথে মানে কোশ্চেনের সাথে সাথে যে আনসারগুলো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। আচ্ছা, এই সিরিজের একটা বিশেষত্ব আছে, আমি তোমাদের প্রথমেই বলে দিই। এই সিরিজটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নেই এমন কোনো পরীক্ষা খুঁজে পাওয়া খুব চাপ আছে, নাম্বার 1। আর নাম্বার 2, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা তোমাদের সঙ্গে আজ থেকে শুরু করছি না, একদম 2026 সালের জানুয়ারি মাস থেকে আমি শুরু করেছি। একটু দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে, আমি রেগুলার এটা করে যাব, তোমাদের আমি সেটা মেকআপ করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। যারা তোমরা দেখে যাচ্ছ রেগুলার এটা ফলো করো। আচ্ছা, এইটা আমার মোটো হচ্ছে এইটা যে শুধুমাত্র তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়াবো তা কিন্তু নয়। আমার মোটো হচ্ছে এইটা, এখনকার যে পরীক্ষা যেগুলো হচ্ছে, সে এসএসসি সিজিএল হোক, সিএইচএসএল হোক, এনটিপিসি হোক, ডাব্লিউবিসিএস হোক, ইউপিএসসি হোক, কুচবি যে কোনো পরীক্ষায় দেখবে এখনকার যে জিকে যেগুলো আছে না, সেই জিকে গুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কিন্তু জিকে। ফলে যেমন ধরো রিসেন্টলি একটা হঠাৎ করে ন্যাশনাল পার্ক দিয়ে বললো কোন রাজ্যে অবস্থিত, তুমি বললে বাবা আমি এত ন্যাশনাল পার্ক পড়ে গেলাম, এটা তো আমি পড়ে যাইনি। বাড়ি গিয়ে গুগল করে দেখলে যে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজে ছিল। এবং বিশ্বাস করো, এখনকার সময়ে যে জিকে গুলো, সেই জিকে গুলো বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে হয়। হরমুজ প্রণালী এখন নিউজে রয়েছে। আজকে যদি তোমাকে ডাব্লিউবিসিএস এ প্রিলিমসে কোশ্চেন করে যে হরমুজ প্রণালী কোন কোন দুটো জায়গাকে, কোন কোন দুটো ওয়াটার বডিকে যোগ করেছে, বা কোন দুটো দেশের মধ্যে হরমুজ প্রণালী রয়েছে, হঠাৎ করে যে বা যারা একটুখানি নিউজ হয়তো রেগুলার ফলো করো না, বলবে আমাদের তো ওয়ার্ল্ড জিওগ্রাফি নেই, ডাব্লিউবিসিএস কেন এই প্রশ্নটা জানতে চাইলো। তাহলে ওটা ছিল একটা জিকে, এবং তোমাদের ডাব্লিউবিসিএস এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 25টা নম্বর থাকে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তো মোরাল অফ দ্য স্টোরি আমি এটাই বলতে চাইছি, যে কোনো পরীক্ষা হোক, এখনকার সময়ের জিকের যে প্যাটার্ন তা কিন্তু বদলে গেছে। এবং যেহেতু বদলে গেছে, তো বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের প্রিপারেশনটাকেও কিন্তু একটু বদলাতে হবে। তো আমার মোটোটা হচ্ছে এটাই, যে শুধুমাত্র তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বলতে যা বোঝায়, কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক্যালি ডাইনামিক জিকে, ওকে। তার সাথে সাথে এই যে ডাইনামিক জিকের কথা বললাম, তাহলে যে অলরেডি যেটা জিকে হয়ে গেছে কিন্তু আবার কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজে এসছে, সেই জিনিসটাকেই আমরা কি করব, ফিরে গিয়ে ওই পার্টিকুলার রিলেটেড ইনফরমেশন গুলো আমাদেরকে একটুখানি করে পড়ে রাখতে হবে। তাহলে কি হবে না, এই জিকেতে, এই কারেন্ট অ্যাফেয়ার্সে শুধুমাত্র যে অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস তা কিন্তু নয়। এখানে আমরা রিলেটেড কুচবি, এখানে পলিটি থেকে নিউজ থাকতে পারে, ইকোনমি থেকে নিউজ থাকতে পারে, হিস্ট্রি থেকে নিউজ থাকতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে নিউজ থাকতে পারে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, যে এই ক্লাসে আমরা পুরো ডাইনামিক জিকেটা আমরা কভার করব। ঠিক কার সাথে না, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে। তো আমি জানুয়ারি মাস থেকে শুরু করলাম। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো, এটাই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম সিরিজ আমি তোমাদের সঙ্গে শুরু করলাম। একটাতে আমি 50টা করে এমসিকিউ রাখবো, তো একটু লম্বা হবে। তো মাসে টপ 100টা এমসিকিউ আমি রাখবো, যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেইগুলো। বাকি তোমরা তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের এই সিরিজটা কেমন লাগলো। ওকে, তাহলে চলো আগে শুরু করি, তারপর তো তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, আমি আবারও বলছি, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা আগে অনেকে বলেছো যে স্যার আমাদেরকে যদি এই আনসার গুলো না দেওয়া হতো তাহলে আমরা নিজেরা করতাম এবং সেক্ষেত্রে খুব ভালো হতো। ঠিক কথা, অসুবিধা নেই। দেখো, এখন আমরা প্র্যাকটিস করছি না, এখন তোমরা আগে স্টাডি করো, আগে নিজেরা পড়াশোনা করো। এই জন্য আমি আনসার গুলো দিয়ে তোমাদের জন্য রেখেছি। সামনে যখন ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর যখন মোটামুটি ডেট ডিক্লেয়ার হয়ে যাবে, আমি তখন তোমাদের প্র্যাকটিস সেট করাবো। তখন নর্মাল যেমন থাকে প্র্যাকটিস সেট, তো চেষ্টা করবো এই ভিডিওগুলো লাইভ করতে। তোমরা সেখানে আসবে, তোমরা করবে। তো যখন আমি তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছি, প্লিজ তোমরা খাতা পেন নিয়ে বসো, যেগুলো যেগুলো বলছি অল্প অল্প করে তোমরা লিখতে থাকো, বাস এটুকু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলো। আর ক্লাসগুলো একটু লম্বা হবে, খুবই স্বাভাবিক, কারণ নাম্বার অফ কোশ্চেন যদি 50টা আছে। আর আমাদের মোটো তো কি আমি তোমাদেরকে বললাম, শুধুমাত্র এমসিকিউটা সলভ করে চলে যাওয়া তা কিন্তু নয়, রিলেটেড দুটো একটা ইনফরমেশন কিন্তু আমরা একটুখানি নেব। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে, নীতি আয়োগ, the premier policy think tank of the government of India, was established on 1st January 2015 by replacing which of the following bodies? এটা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। কেন বলতো? কারণ তোমরা জানো 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ তৈরি হয়েছিল।
WBCS 2023 সালের মেন্সেও এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, দেখো বাবা, কোথা থেকে কমন পেলাম সেটা কি ম্যাটার করে, নাকি আমার 1 টাকাটা ম্যাটার করে? হ্যাঁ, 1 টাকাটা ম্যাটার করে, রাইট? তাহলে কি বলেছে যে নীতি আয়োগটা কি না, একটা জিনিস আমরা জেনে গেলাম যে এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক। আমরা আগে পড়েছি, আমার ইন্ডিয়ান ইকোনমি লেকচার চলছে, তোমরা প্লিজ এই লেকচারগুলো তোমরা দেখতে থাকো। ইন্ডিয়ান পলিটি তোমাদের পুরো যুগে জ্ঞান এই সিরিজটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ভালো করে দেখে যাও। তোমার WBCS সহ আর ছোট ছোট যে পরীক্ষাগুলো যেগুলো রয়েছে তোমার বিন্দাস ক্লিয়ার হয়ে যাবে। একবার করে দেখো যুগে জ্ঞান এই সিরিজটা, পুরোটা দেখবে। ঠিক আছে, আর এই তো আমি তোমার জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করলাম। তোমাদের সন্দীপ স্যার তোমাদেরকে ম্যাথ করাচ্ছেন, জিওগ্রাফি করাচ্ছেন, বিভিন্ন টপিক যেগুলো আছে রেগুলার তোমরা দেখতে থাকো, রেগুলার দেখতে থাকো। কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা আমরা বরাবরই করে থাকি, আজও করছি। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে বলছে নীতি আয়োগটা কাকে রিপ্লেস করে করেছে? আমরা জানি কাকে রিপ্লেস করে করেছে না, প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে করেছে, রাইট? তাহলে নীতি আয়োগের ফুল ফর্ম কি পরীক্ষা একবার জানতে চেয়েছিল। নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড থ্রু আ ইউনিয়ন ক্যাবিনেট রেজলিউশন। এটাও WBCS এ আসা একটা প্রশ্ন। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি, যে প্ল্যানিং কমিশন যেটা ছিল, প্ল্যানিং কমিশনটাও কিন্তু তৈরি করা হয়েছিল একটা এক্সিকিউটিভ রেজলিউশন দিয়ে। ভালো করে মন দিয়ে শুনবে, প্ল্যানিং কমিশনটাও তৈরি করা হয়েছিল একটা এক্সিকিউটিভ রেজলিউশন দিয়ে, নীতি আয়োগটাও তৈরি করা হয়েছে এক্সিকিউটিভ রেজলিউশন দিয়ে, এবং এটা কিন্তু একটা নন কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, মাথায় রাখবে, নন কনস্টিটিউশনাল একটা বডি। স্বাভাবিক, নন কনস্টিটিউশনাল বডি মানে কি না, যেই বডির কথা কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নেই। তাহলে এখানে আমরা কি শিখলাম, যে নীতি আয়োগ তৈরি হয়েছে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। নাম্বার 1, প্ল্যানিং কমিশন কবে সিজ টু অপারেট হয়েছে? প্ল্যানিং কমিশন সিজ টু অপারেট হয়েছে 2014 সালের আগস্ট মাস থেকে। সম্ভবত ডেটটা ছিল 13ই আগস্ট, একবার চেক করে নিও, সম্ভবত আমি ঠিকই বলছি। ওকে, তার জায়গায় কি হলো না, 2015 সালের 1 জানুয়ারিতে এসছে কি নীতি আয়োগ। আর পরীক্ষায় এটা কিন্তু জিজ্ঞাসা করে, প্রচুর বার এসছে WBCS এর প্রিলিমসেও। পরবর্তী প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অবজার্ভস, কি বলছে, পরাক্রম দিবস কবে না 23শে জানুয়ারি। দিস ডে কমেমোরেটস দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার। তার মানে পরাক্রম দিবসটা যে আমরা পালন করি, এটা কোন ফ্রিডম ফাইটারের জন্মদিনকে উদযাপন করার জন্য। দেখেই আশা করি বুঝতে পারছো 23শে জানুয়ারি কে জন্মেছিলেন, তোমরা তো জানো কে, নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, তো চাপের কিছু কারণ নেই। নেক্সট কথা, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটাকে আমরা কিভাবে পালন করি? তাহলে পরাক্রম দিবস। ঠিক আছে, পরাক্রম দিবস, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সও বটে, এটা আবার জিকেও বটে। ঠিক আছে, একটা জামানে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা এখন জিকেই। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম ফর ইন্ডিয়াজ ন্যাশনাল ভোটার্স ডে 2026 সেলিব্রেটেড অন 25 জানুয়ারি? আচ্ছা, এখানে কোশ্চেন গুলো আবার কিছু কিছু জিকের উত্তর। যেমন ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়? বিশ্বাস করো, WBCS থেকে শুরু করে, UPSC থেকে শুরু করে, NTPC থেকে শুরু করে, SSC CGL থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে একবার হলেও অন্তত জিজ্ঞাসা করেছে এই কোশ্চেনটা, যে ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়। বলো সেটা কবে? তাহলে সেটা পালন করা হয় 25শে জানুয়ারি দিনটা। কেন তোমরা জানো তো? আমাদের প্রথম যিনি ইলেকশন কমিশনার ছিলেন, কে ছিলেন? সুকুমার সেন। তো তিনি 1950 সালে এই দিনটাতে, 25শে জানুয়ারি দিনটাতে আমাদের ইলেকশন কমিশন শুরু হয়েছিল। তো এই জন্য আমরা এই 25শে জানুয়ারি দিনটাকে আমরা কি করি? ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করি। কিন্তু প্রশ্ন কি দিয়েছে এই বছর 2026 সালের, এই বছর থিম কি ছিল? মাথায় রাখবে, মাই ইন্ডিয়া মাই ভোট। ঠিক আছে, আচ্ছা ছোট্ট করে একটা কথা বলে দিই, এই থিম গুলো বছরে বছরে বদলে যায়, কিন্তু ন্যাশনাল ভোটার্স ডেটা 25শে জানুয়ারি, এটা কিন্তু 2027 সালেও বদলাবে না, 2028 সালেও বদলাবে না, 30 সালেও বদলাবে না। বোঝা গেল? মানে মোরাল অফ দ্য স্টোরি আমি এটা বলতে চাইছি, অনেক সময় PSC কি করে জানো, ইচ্ছে করে জানতে চাইবে যে 2028 সালে ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়েছিল বা কবে পালন করা হবে। তুমি বলবে, যা বাবা, এটা কি বদলে গেছে নাকি? চিন্তা করার কোনো কারণে, তোমাকে ইচ্ছে করেই জানতে চেয়েছে। তো ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি পালন করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে, বালিকা শিক্ষা দিবস ইজ সেলিব্রেটেড ইন মহারাষ্ট্র on 3rd January to mark the birth anniversary of which pioneer women's education? ঠিক আছে, তাহলে কি বলছে? বলছে বালিকা শিক্ষা দিবস উদযাপন করে কোথায় না, মহারাষ্ট্রতে। ঠিক আছে, তো হঠাৎ করে এই প্রশ্নটা কেন দিতে যাবে, তোমাদের নিশ্চয়ই মাথায় আসতে পারে। দেখো এই বালিকা শিক্ষা দিবস মানে যে ব্যক্তির জন্মদিনটাকে আমরা সেলিব্রেট করি না, সেই ব্যক্তি কিন্তু একজন লেজেন্ডারি ব্যক্তি, এমনি এমনি নয়। কে সে?
মাথায় রাখবে সাবিত্রীবাই ফুলে। ঠিক আছে, সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে সম্পর্কে তোমাদের যদি বলা হয় তো সাবিত্রীবাই ফুলে জন্মেছিলেন 3 জানুয়ারি 1831 সালে। তোমরা নিশ্চয়ই জানো মহাত্মা জ্যোতিরাও ফুলে, জ্যোতিবা ফুলে আমরা যে জানি সত্যশোধক সমাজ যিনি বানিয়েছিলেন 1873-তে, তার স্ত্রী ছিলেন এবং ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষক। মাথায় রাখবে এটা, ঠিক আছে। এবং তিনি হেডমিস্ট্রেসও ছিলেন। মাথায় রাখবে এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, যে কথাগুলো তোমাদেরকে আমি বললাম। ঠিক আছে, চলো তাহলে সাবিত্রীবাই ফুলের জন্মদিনটাকে তাহলে কি হিসাবে পালন করা হয়? তাহলে আমরা কি শিখলাম? তাহলে বালিকা শিক্ষা দিবস। ঠিক আছে, চলো কোথায় পালন করা হয়? মহারাষ্ট্রতে। কারণ তিনি মানে বেসিক্যালি ওনারা তো পুনের ছিলেন, তো অসুবিধার কোনো কারণ নেই। সত্যশোধক সমাজের কথা মাথায় রাখবে 1873 সালে বানানো হয়েছিল। কে বানিয়েছিলেন? আমি এক্ষুনি তোমাদেরকে বললাম, জ্যোতিবা ফুলে। ঠিক আছে, মহাত্মা জ্যোতিবা ফুলে। দেখো মহাত্মা গান্ধীজিকেও তো মহাত্মা বলা হয়। অ্যাপার্ট ফ্রম আমরা আরো দুজনকেও কিন্তু মহাত্মা নামে আমরা চিনি। একটা হচ্ছে জ্যোতিবা ফুলে আর একজন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ওকে, চলো বলছে রিনাউন্ড ইকোলজিস্ট মাধব গ্যাডগিল who passed away recently is best known for heading an expert panel related to the conservation of which ecological hotspot। এটা যে কতটা ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি বলবে স্যার কেন, এটা কেন এত ইম্পর্টেন্ট? এই যে গ্যাডগিল কমিটি রিলেটেড ইউপিএসসির প্রিভিয়াস ইয়ারে প্রিলিমসে কোশ্চেন ছিল। ঠিক আছে, এবং সম্ভবত 2013 কি 2014 সালে ইউপিএসসি প্রিলিমসের কোশ্চেন ছিল, এবং তিনি সম্প্রতি মারা গেছেন জানুয়ারি মাসে। তো এই কারণে এটা কিন্তু ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এবং যার সঙ্গে রিলেটেড সেটা জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে? কোন ইকোলজিক্যাল হটস্পটের কথা বলেছে। কি হবে আনসার? ওয়েস্টার্ন ঘাট। মাথায় রাখবে আনসার কি হবে তাহলে? ওয়েস্টার্ন ঘাট। ওকে, তাহলে গ্যাডগিল যদি বলে তো দেখো এই যে মাধব গ্যাডগিল ইনি হেডেড করেছিলেন ওয়েস্টার্ন ঘাট ইকোলজিক্যাল এক্সপার্ট প্যানেল, যেটা হয়েছিল কবে? 2011 সালে। ঠিক আছে, 2011 সালে। আর আমার যতটুকু মনে পড়ে সমসাময়িক সময় হয় 2012-13-14 এর মধ্যে ইউপিএসসি প্রিলিমসে কোশ্চেন ছিল। ঠিক আছে, তো মাধব গ্যাডগিল তাহলে কার সঙ্গে রিলেটেড? না, ওয়েস্টার্ন ঘাটের প্রোটেকশনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, আর ভারতবর্ষে আমাদের টোটাল 4খানা হটস্পট আমরা দেখি, তোমরা নিশ্চয়ই জানো কোন কোন সেই 4টে হটস্পট, নিচে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হু ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস টু হিউম্যান রাইটস অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার? আনসার কি হবে? গ্রেকা ম্যাকেল। ওকে, মাথায় রাখবে গ্রেকা ম্যাকেল। তিনি কোথাকার? না, তিনি যে মোজাম্বিকের। ঠিক আছে, চলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। Sri V.S. Achyutanandan was posthumously awarded the Padma Vibhushan 2026. He was recognized for his exceptional service in which field? তো বলেছে শ্রী V.S. Achyutanandan তিনি কোন ফিল্ডের সঙ্গে জড়িত? রিসেন্টলি তোমরা জানো আশা করি যে পদ্ম বিভূষণ টাইটেল তাকে দেওয়া হয়েছে, তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তো আমরা মাথায় রাখবো। পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। বিরাট কোহলি রিসেন্টলি বিকেম the second highest run scorer in international cricket by suppressing the record of which legendary cricketer? তো বলছে বিরাট কোহলি কাকে সাপ্রেস করে তিনি সেকেন্ড হয়েছেন মানে রানের দিক থেকে? কি হবে? কুমারা সাঙ্গাকারা। কোন দেশের ক্রিকেটার ছিল গো? আশা করি তোমাদের মনে আছে, উইকেট কিপার ব্যাটসম্যান শ্রীলঙ্কার। রাইট, চলো পরবর্তী প্রশ্ন দেখি। তার আগে শুধুমাত্র একজন ব্যক্তি রয়েছে, দ্য লেজেন্ডারি সচিন তেন্ডুলকর, দ্য গড। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। Which city has been ranked as the world's safest city for the 10th consecutive year in 2026? তো বলছে যে পরপর 10 বার সেফেস্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেটা হচ্ছে কোন সিটি? তো দেখলে মনে হবে জেনেভা হবে, বাট না, সেটা হচ্ছে আবুধাবি। মাথায় রেখো। ঠিক আছে, আবুধাবি কোন দেশে? আবুধাবি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এর ক্যাপিটালের নাম, তোমরা আশা করি জানো। র্যাঙ্ক করেছে কি? ওয়ার্ল্ডের সেফেস্ট সিটি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। DRDO recently conducted a successful salvo test for the Proloy missile of the Odisha coast, তাই তো? What type of missile is Proloy? Moral of the story হচ্ছে এইটা।
যে প্রলয় কিরকম টাইপের মিসাইল, এগুলো কিন্তু নিউ টেকনোলজি মানে জুটছে, আমাদের কিন্তু পড়ে রাখতে হবে, ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা সারফেস টু সারফেস মিসাইল, ঠিক আছে, সারফেস টু সারফেস মিসাইল, এটা আমরা মাথায় রাখবো। এবং প্রলয় ইজ অ্যান ইন্ডিজেনাসলি ডেভেলপড, এটা তো মাথায় রাখবো আমরা। কিরকম? তাহলে প্রলয়টা কিন্তু আমরা নিজেরা বানিয়েছি, আত্মনির্ভর ভারত। হ্যাঁ, কোয়াসি ব্যালিস্টিক সলিড ফুয়েল সারফেস টু সারফেস মিসাইল, এই প্রত্যেকটা কথা কিন্তু তোমরা মনে রেখো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, টু সাপোর্ট প্রাইভেট অ্যান্ড কমার্শিয়াল স্পেস লঞ্চেস where has the state of Andhra Pradesh announced the establishment of a new space port? বলছে তার মানে আমাদের দেশের নতুন স্পেস পোর্ট তৈরি হচ্ছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। এতে তো কোনো সন্দেহ নেই, কোশ্চেন তো বলে দিয়েছে। কিন্তু অন্ধ্রপ্রদেশের কোথায়? মাথায় রাখবে হোপ আইল্যান্ড, ঠিক আছে, হোপ আইল্যান্ড। কিভাবে মনে রাখবে? হোপ মানে কি? আশা। তাহলে নতুন আমরা স্পেস পোর্ট বানাচ্ছি কি? যে আশা, যে ইন্ডিয়া স্পেস টেকনোলজিতে আস্তে আস্তে খুব ভালো কিছু করবে, আমরা করছিও না। তো মাথায় রাখবে হোপ আইল্যান্ড। তাহলে কালকে যদি উল্টো করে জানতে চায় যে হোপ আইল্যান্ড কোন রাজ্যে রয়েছে, ঠিক আছে, যদি রিসেন্টলি হোপ আইল্যান্ড নিউজে এসছে, এটা কোন রাজ্যে অবস্থিত, তাহলে আমরা পারবো কোথায় রয়েছে, তাহলে এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। তাহলে হোপ আইল্যান্ডে কি হচ্ছে না, নতুন একটা স্পেস পোর্ট হচ্ছে। মাথায় রাখবে কিরকম না, প্রাইভেট এবং কমার্শিয়াল স্পেস লঞ্চে যে লঞ্চ করা হয় না, তাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, হুইলার আইল্যান্ড কোথায় রয়েছে তোমরা জানো? শ্রীহরিকোটা। তোমরা শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। হুইলার আইল্যান্ড আগে ছিল, এখন নাম কি হয়েছে? এপিজে আব্দুল কালাম আইল্যান্ড, ওড়িশাতে রয়েছে, তাই না? পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি টু কমার্শিয়ালি প্রডিউসড বায়োবিটুমেন ফর রোড কনস্ট্রাকশন, হুইচ অর্গানাইজেশন ডেভেলপড দিস টেকনোলজি? এটাও ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, জানো তো। বায়োবিটুমেন বেসিক্যালি কি করা হচ্ছে বলতো? এই যে সমস্ত যে বায়োডিগ্রেডেবল যে ওয়েস্ট যেগুলো হয় না, তো সেখান থেকে এই বায়োবিটুমেন তৈরি করা হচ্ছে, ওকে। এবং সেটা তৈরি করেছে কি? সিএসআইআর, এটা মাথায় রাখবে, ঠিক আছে। সিএসআইআর কিন্তু এটা ডেভেলপ করেছে, ওকে, ফ্রম এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে, কারণ এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। আমরা ইন্ডিয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রি যারা কিনা বায়োবিটুমেনটা তৈরি করেছে, ঠিক আছে। চলো নেক্সট বলছে, দাঁড়াও, ইন প্রিপারেশন ফর ইন্ডিয়াজ হিউম্যান স্পেস ফ্লাইট, ইসরোজ আনক্রিউড G1 মিশন, মানে গগনযান 1 মিশন ইন মার্চ 2026 উইল ক্যারি হুইচ হিউম্যানয়েড রোবট? এটা বহুদিন থেকে নিউজে আছে, বহুদিন থেকে নিউজে আছে, তোমরা জানো আশা করি। আনসার কি হবে? বোমমিত্রা, ঠিক আছে। আমাদের গগনযান মিশন কিন্তু অলরেডি মার্চ মাস থেকে হয়ে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। আচ্ছা, তো গগনযান 1 উইল ক্যারি বোমমিত্রা, আর হিউম্যানয়েড রোবট ডিজাইন টু ইভ্যালুয়েট লাইফ সাপোর্ট সিস্টেম এন্ড ক্রিউড মডিউল কন্ডিশন। তো বেসিক্যালি আমরা এই গগনযানে আমরা তো আস্তে আস্তে ঠিক করেছি আমরা মানুষ পাঠাবো, ঠিক আছে। তো সেই মানুষ পাঠানোর আগে কিছু টেস্ট থাকে, তো যে সেখানে মানুষকে পাঠানো সেটা বিপজ্জনক হবে কিনা, তাদের জন্য লাইফ থ্রেটনিং হবে কিনা, কি কি সমস্যা হতে পারে, তাই না। তো তার জন্য আমরা একটা মানুষের প্রোটোটাইপ হিসেবে একটা রোবটকে আমরা পাঠাচ্ছি, তো তার নাম কি হয়েছে? বোমমিত্র, ঠিক। হু অ্যাজিউমড চার্জ অ্যাজ দ্য ভাইস চিফ অফ এয়ার স্টাফ, ঠিক আছে। তো নতুন আমাদের ভাইস চিফ অফ এয়ার স্টাফ হয়েছে, সে কে হয়েছে? নাগেশ কাপুর, ঠিক আছে, নাগেশ কাপুর। আচ্ছা, আমরা মনে রাখবো কি কারণে? এমনি তো এটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এমনি মনে রাখতে হবে। দ্বিতীয়, যেহেতু উনি ভাইস চিফ হয়েছেন না, পরবর্তীকালে ওনার চিফ হওয়ার পসিবিলিটি বেশি, তাই তোমাদের হেডেক কমে যাবে। পরে যদি কালকে যদি হয়, তো জেনারেলি ইনি যে চিফ অফ এয়ার স্টাফ কে আছে তোমাকে সেই মুখস্থ করতে হবে। তো আজ থেকে তোমরা দেখে রাখো কি হয়েছে? নাগেশ কাপুর। তো আমার মন বলছে জেনারেলি তাই হয়, যে ইনি হয়তো পরবর্তীকালে কি হয়ে যাবে, যে এয়ারের কিন্তু চিফ অফ এয়ার স্টাফ তিনি হয়েই যাবেন, হয়তোবা, ঠিক আছে, হয়তোবা। তো এই কারণে আমরা আগে থেকেই তার নামটা জেনে রাখি, ঠিক, বা এমনিও তো ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া হ্যাজ এমার্জড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস টপ রাইস প্রডিউসার উইথ অ্যান আউটপুট অফ 150 মিলিয়ন টনস, হুইচ কান্ট্রি ডিড ইন্ডিয়া সাপ্রেস টু ক্লেম টপ স্পট? মোরাল অফ দ্য স্টোরি, এটা ইটসেলফ খুব ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ ইন্ডিয়া এখন ধান উৎপাদনে ওয়ার্ল্ডের নাম্বার 1 হয়েছে, কাকে বিট করে? চীনকে বিট করে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা,
খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। ইন্ডিয়া কিন্তু রাইস উৎপাদনে আগে 2 নম্বর ছিল না, ইন্ডিয়া এখন রাইস উৎপাদনে নাম্বার ওয়ান, ঠিক আছে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম রাইস আর কি কি উৎপাদনে ইন্ডিয়া নাম্বার 1, তোমরা কমেন্ট করে জানিও তো। ঠিক, চলো নেক্সট বলছে কি, ডাইরেক্ট ট্যাক্সেস অ্যাক্ট অ্যাজ আ সোশ্যাল জাস্টিস টুল ইন দা ইন্ডিয়ান ইকোনমি। কেন বলো তো? কারণ ডাইরেক্ট ট্যাক্সে আমরা তো আগে পড়েছি, আমরা ইন্ডিয়ান ইকোনমিতে পড়বো, আবারও পড়বো যখন পাবলিক ফাইন্যান্স যখন আমরা পড়বো, যে ডাইরেক্ট ট্যাক্স কি করে, ইনইকুয়ালিটি অফ ইনকামকে কি করে না, ও কমিয়ে দেয়। ঠিক, ইনইকুয়ালিটি অফ ইনকামকে কমিয়ে দেয়। এই কারণে বলেছে যে ডাইরেক্ট ট্যাক্স অ্যাক্ট অ্যাজ আ সোশ্যাল জাস্টিস টুল ইন ইন্ডিয়ান ইকোনমি। ওকে, which of the following best describes their progressive nature? তাহলে ডাইরেক্ট ট্যাক্স স্পেসিফিক্যালি আমাদের দেশে যদি আমরা দেখি যে ইনকাম ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স এবং প্রোগ্রেসিভ ইন নেচার, মানে কি যত ইনকাম বাড়ে তো ট্যাক্সের হারও কিন্তু বাড়ে, স্ল্যাবে বাড়ে, তাই তো। এই কারণে তো আমরা এটাকে বলি কি যে প্রোগ্রেসিভ ইন নেচার। তো এইটাই চারটের মধ্যে কোনটা বলছে? বলছে এভরিওয়ান পে দ্য ডাইরেক্ট ট্যাক্স সেম অ্যামাউন্ট, তাই কি? তা তো না। হায়ার ইনকাম গ্রুপ পে এ হায়ার রেট অফ ট্যাক্স, হাতে থাকুক। ট্যাক্স রেট ডিক্রিজেস অ্যাজ ইনকাম ইনক্রিজেস, তাই কি? তা তো নয়। তারপরে কি বলছে? ট্যাক্সেস আর এক্সক্লুসিভলি কালেক্টেড ফ্রম, কি বলছে, কর্পোরেশন, তাই কি? আমরা দিই না? আমরা কি দিই না? দিই তো। তাহলে কি হবে আনসার? বি ইজ দা রাইট আনসার। পরবর্তী প্রশ্ন চলো, কি বলেছে দেখি। হুইচ ব্যাংক লঞ্চ ইন্ডিয়াজ ফার্স্ট সোলার পাওয়ার্ড এটিএম ভ্যান নেমড টিজিবি অন হুইলস? ঠিক আছে, আশা করি পরিষ্কার লেখাই আছে। টিজিবি অন হুইলস মানে কি? টি ফর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। তো কি হবে আনসার গো? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক হবে আনসার। তো এটা মাথায় রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো এটা নাও দিতে পারে, শুধু এইটুকুনি দিয়ে ছেড়ে দিতে পারে, বুঝলে, যে কোন ব্যাংক লঞ্চ করেছে বা কোন রাজ্যে রিসেন্টলি এরকম মোবাইল এটিএম পরিষেবা লঞ্চ করা হয়েছে যাতে রিমোট এরিয়াগুলোতে ব্যাংকিং সার্ভিস দেওয়া যায়। যদি তোমাকে এমনও প্রশ্ন করতে পারে, কিন্তু আনসার কি হবে বলতো? আমরা জেনারেলি ত্রিপুরার কথাটা মাথায় আসবে না, ভাববো কেরালা করবে হয়তো এরকম কেউ, তাই না? কিন্তু না, কে করেছে? ত্রিপুরা করেছে তার গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, রাইট নাও ইন্ডিয়াতে এখন কতগুলো আরআরবি রয়েছে বলতো? এটাও পরীক্ষায় আসে কিন্তু। ইন্ডিয়াতে রাইট নাও এখন 28 খানা আরআরবি আছে, জেনে রেখো, ঠিক আছে। এটা কিন্তু লেটেস্ট রিপোর্ট, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বলছি। রাইট নাও ইন্ডিয়াতে এখন 28টা রিজিওনাল রুরাল ব্যাংক রয়েছে, ইয়াদ রাখিও। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। Which Indian state is said to host the world's largest green ammonia project at Kakinada developed by AM Green? তো বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট, তো মোরাল অফ দ্য স্টোরি এরকম জানতে চাইতে পারতো যে কাকিনাড়া কোন রাজ্যে রয়েছে। তুমি বলো কাকিনাড়া কোন রাজ্যে রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মোরাল অফ দ্য স্টোরি এরকম নাও দিতে পারে। কালকে যদি উল্টো করে দেয় যে ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যামোনিয়া প্রজেক্ট ভারতবর্ষের কোন রাজ্যে তৈরি হয়েছে বা হচ্ছে, আনসার কি হবে? তাহলে সেটাও কিন্তু আনসার কি বদলাবে? অন্ধ্রপ্রদেশই হবে আনসার। ঠিক, মনে রেখো। তাহলে অন্ধ্রপ্রদেশের কোথায় হচ্ছে? কাকিনাড়াতে হচ্ছে। পরবর্তী প্রশ্ন, which country officially adopted the euro as its national currency in January 2026? তো দেখতে পাবো এই কারণে তো became the 21st member of eurozone। প্রথমেই তো তোমাদেরকে বলে নিই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইউরোজোনের একটা ডিফারেন্স রয়েছে। কি সেটা বলো তো? না, ইউরোজোন বলতে বোঝায় যেই সমস্ত দেশ ইউরো একটা মানে ইউরোকে কারেন্সি হিসেবে ইউজ করে তাদেরকে বলে কি? ইউরোজোন। তাহলে কি ইউরোজোন কাকে বলে? না, যেই সমস্ত দেশ ইউরোকে তারা কারেন্সি হিসেবে ইউজ করে তাদেরকে বলবে ইউরোজোন। তো ইউরোজোনে রাইট নাও এখন 21টা দেশ আছে, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইউরোপিয়ান ইউনিয়নে কতগুলো দেশ আছে, ঠিক আছে। তাহলে ইউরোজোনে 21টা দেশ আছে, আগে 20টা ছিল। লাস্ট যে কান্ট্রিটা যেটা অ্যাড হয়েছে তার নাম হচ্ছে বুলগেরিয়া, ঠিক আছে। মনে রেখো, বুলগেরিয়া। নাম কি? বুলগেরিয়া, বুলগেরিয়া, বুলগেরিয়া। পরবর্তী প্রশ্ন, citing mental health concerns and cyberbullying, the National Assembly of which country recently approved a bill to prohibit children under 15 from accessing social media platform? খুব সহজ একটা কোশ্চেন। আচ্ছা বলতো এই কোশ্চেনটা জিকে না কারেন্ট অ্যাফেয়ার্স? প্রথম কথা হচ্ছে এটা
তুমি বললো স্যার এর মানে আবার কি, জিকে না কারেন্ট অ্যাফেয়ার্স মানে? মানে যেটা অ্যাকচুয়ালি আনসার হবে বা যেই জিনিসটা সেটা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এই কোশ্চেনের মধ্যে এমন একটা ইন্ডিকেশন আছে যেটা তোমার আনসার করতে হেল্প করবে চোখ বন্ধ করে। তুমি বলো স্যার আমি বুঝতে পারলাম না। আচ্ছা বলে একটা কথা আছে, দেখো তো, ন্যাশনাল অ্যাসেম্বলি, আমায় বলো ন্যাশনাল অ্যাসেম্বলি এই 4টে দেশের মধ্যে কোন দেশের পার্লামেন্টের নাম? বা সেই হবে আনসার। কে হবে গো? ফ্রান্স। রকেট সায়েন্স বলো। এবার বলো এটা জিকে ছিল না কারেন্ট অ্যাফেয়ার্স ছিল? তুমি বলবে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বলবো এটা জিকে। কেন বলো তো? কারণ ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হয়েছিল কবে? হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। ভাবো, তারপরে ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হলো। তাহলে কত বছর হয়েছে? প্রায় 250 বছর হয়ে গেছে, পেরিয়ে গেছে। ঠিক, আমি কি বোঝাতে পারছি? মোরাল অফ দ্য স্টোরি আমি তোমাদেরকে এটা বলতে চাইছি না, কখনো কখনো এমন কোশ্চেন আসতে পারে, হতে পারে যে তুমি তার হয়তো আনসার তুমি জানো না, হতে পারে যে এরকম একটা কোশ্চেন দিয়েছে তুমি সত্যি বলছো পড়ে জানো, তুমি আনসারও জানো না, কিন্তু এইটাতে তো আমরা তো জেনারেলি পড়ে থাকি যে কোন দেশের পার্লামেন্টের কি নাম, বলো তো আমি ঠিক বলছি না ভুল বলছি বাবা? এবার তো জটিল ভাবে ভাববে না, বুঝলে, খুব সহজ সরল ভাবে নাও, সহজভাবে ডিল করো, একটু মাথা খাটাও। ঠিক, তাহলে একটুখানি দেখো, তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলি তাহলে কার হবে? ফ্রান্সে, তো ফ্রান্সই করেছে না। শুধু কি ফ্রান্স, অস্ট্রেলিয়াও করেছে, নিউজিল্যান্ডও করেছে, কিন্তু অস্ট্রেলিয়ায় সেটা হয়ে যাবে 16 বছর। আচ্ছা তাহলে নিউজিল্যান্ডের জন্য কত বছর? তাহলে এটুকু তো আমরা অন্তত জেনে গেলাম যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ যাতে না করে চাইল্ডরা, তাদের বয়স কত? 15 কিংবা 16। 15 ইন কেস অফ ফ্রান্স, নিউজিল্যান্ডের ক্ষেত্রে সম্ভবত 15, একবার গুগল করে নিও। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 16 বছর। তাহলে ইন্ডিয়া কেন করছে না? এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে ইন্ডিয়া এরকম করা উচিত, কারণ ইন্ডিয়াতেও তো এই এই সমস্যা। এখন বাচ্চারা ফোনের প্রতি এত লেভেলের অ্যাডিকশন, কি করে হবে? তাদের মেন্টাল ইলনেস বাড়ছে দিনের দিন প্রতিদিন। তাহলে ইন্ডিয়া কি এরকম কোনো বিল আনতে পারে? আনা কি উচিত? কালকে যদি তোমাদেরকে বাংলা কিংবা ইংরেজিতে এরকম একটা টপিক তোমাদের লিখতে দেয়, তোমার জন্য লেখার মতো কিছু থাকে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখি। ঠিক আছে, সি ইজ দ্য রাইট আনসার। হয়তো বুঝেছি একটু লম্বা হচ্ছে এই সেশনটা, বাট তোমরা এগুলো দেখো, প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে বাবা। ঠিক, Which city in Gujarat is close to becoming India's first slum-free city? ঠিক আছে, আন্ডার দা প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো বলছে ভারতবর্ষের, কালকে হয়তো গুজরাট নাও দিতে পারে, কালকে দিতে পারে, ভারতবর্ষের প্রথম সিটি যেটা স্লাম ফ্রি, সেই সিটিটার নাম কি? ঠিক আছে, তো গুজরাট এখানে বলে দিয়েছি, তো আনসার কি হবে? সুরাত। আচ্ছা সুরাত কেন বিখ্যাত জানো? সুরাতকে বলা হয় ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। বোঝা গেল? সুরাটকে কি বলা হয়? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। যতটুকু আমার স্মরণে আছে না, 2014 সালে WBCS এর মেন্স এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, টু রিডিউস কার্বন এমিশনস ইন্ডিয়ান রেলওয়ে ইজ লঞ্চিং ইন্ডিয়াজ ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন অন হুইচ রুট উইল দিস পাইলট প্রজেক্ট রান? এই কোশ্চেনটাও বহু পুরনো, মানে 2024 সাল থেকে হয়ে হয়ে আসছে, আবারও পুনরায় নিউজে আসছে। তো তোমরা জানো আশা করি, জিন্দ টু শনিপথ উইল বি দা রাইট আনসার। মাথায় রাখবে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যদিও যে কটা প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি, কোশ্চেন গুলো সবকটাই ইম্পর্টেন্ট। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই কোশ্চেন গুলো কেমন লাগছে। ঠিক আছে, কিছুই না, তোমরা তোমাদের কমেন্ট দিলে না একটু ভালো লাগে, মোটিভেশন তো বলবো না, তোমরা না কমেন্ট করলেও আমি তোমাদের জন্য পড়াবো। ওকে, তো ভালো লাগে যে তোমরা অন্তত দেখছো, বা তোমাদের আদৌ তোমাদের কাজে লাগছে কিনা, বড় কথা হচ্ছে এটা। The Supreme Court recently recognized access to menstrual hygiene as a fundamental right. এটা মাথায় রাখবে, তাই তো? তাহলে কি বলেছে? তাহলে মেনস্ট্রুয়াল হাইজিনটাও একটা মৌলিক অধিকার। তো বলছে এইটা কোন আর্টিকেলে দিয়েছে? যদি এই কোশ্চেনটা খুব পাতি একটা কোশ্চেন, তাই না? কারণ এখানে রাইট টু লাইফ এন্ড মানে রাইট টু লাইফের কথা বলে দিয়েছে। তো রাইট টু লাইফের কথা যেহেতু বলেই দিয়েছে, তো দেখেই আমরা বুঝতে পারছি আর্টিকেল 21 হবে। রিসেন্টলি তোমরা জানো হর্ষিদ রানা এই সপ্তাহে তো তার মৃত্যু হয়েছে। প্যাসিভ ইউথেনেসিয়া, ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি প্যাসিভ ইউথেনেসিয়ার ফলে যার মৃত্যু হয়েছে, তার হচ্ছে হর্ষিদ রানা। তো হর্ষিদ রানা কেসটা খুবই 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 ইম্পর্টেন্ট।
তোমাদের যদি হাসিদানা কেস সম্পর্কে জানতে ইচ্ছে করে তোমরা চাইলে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেপারেটলি পড়িয়ে দেবো। তাহলে প্যাসিভ ইউথ্যানেসিয়াটাও আমাদের দেশের কিন্তু একটা মৌলিক অধিকার হয়ে গেল আন্ডার আর্টিকেল 21। এটাও কিন্তু ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাথায় রেখো। তাহলে আনসার কি হবে? আর্টিকেল 21 ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন চলো। আচ্ছা, হাইলাইটিং দ্য সাইন্টিফিক ইম্পর্টেন্স অফ মাইক্রোবিয়াল লাইফ, হুইচ স্টেট ডিক্লেয়ার ব্যাসিলাস সাবটিলিস অ্যাজ ইটস অফিসিয়াল স্টেট মাইক্রোব? ভাবতে পারছো? একটা আমাদের দেশের একটা রাজ্য আছে, যে রাজ্য আমরা স্টেট বার্ডের নাম শুনেছি, স্টেট অ্যানিমেলের নাম শুনেছি, স্টেট ফ্লাওয়ারের নাম শুনেছি, স্টেট ট্রির নাম শুনেছি না? কখনো শুনেছো স্টেট মাইক্রোবের কথা? ভাবো কত অ্যাডভান্স, কি হতে পারে, কোন রাজ্য হতে পারে? তুমি ঠিকই ভাবছো, তাই না? সেই রাজ্যটাই, একদমই ঠিকই তুমি ভাবছো। আমি যেটা ভাবছি কেরালা, ঠিক আছে? আনসার কি হবে? কেরালা, কেরালা, কেরালা। ওকে, মনে রেখো। তাহলে ব্যাকটেরিয়াটার নাম কি? ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে? ব্যাসিলাস সাবটিলিস। কালকে এটাও জানতে পারে যে ব্যাসিলাস সাবটিলিসটা এটা কোন রাজ্যে স্টেট মাইক্রোব হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে? বা উল্টো পাল্টে কি জিজ্ঞাসা করবে মেরে কোন পাতা, লেকিন এই যে প্রশ্নগুলো, যে ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এই ইনফরমেশন গুলো কিন্তু ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, মাথায় রাখবে এই যে মাইক্রোবটা না, এই মাইক্রোবটা কিন্তু সয়েলের সাথে সাথে মানুষের গাট হেলথের জন্য কিন্তু ভালো, বুঝতে পারলে? গাট হেলথের জন্য কিন্তু ইজ ভেরি গুড। তো এই জন্য ব্যাসিলাস সাবটিলিসকে কেরালা সরকার কি ডিক্লেয়ার করেছে? তাদের স্টেট মাইক্রোব হিসেবে ডিক্লেয়ার করেছে। অনেকবার বললাম, এটা মাথায় রেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক? চলো পরবর্তী প্রশ্নে চলো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন বাজেট 2026-27, হুইচ সেক্টর রিসিভড দ্য হাইয়েস্ট এক্সপেন্ডিচার অ্যালোকেশন? ভাবো, ঠিক আছে? 5,98,520 কোটি টাকা অ্যালোট করা হয়েছে ওই সেক্টরের জন্য। তো এটা WBCS এর প্রিলিমসে এই জাতীয় কোশ্চেন্স কিন্তু থাকে, ঠিক আছে? এবং সবাইকে অবাক করে দিয়ে এইবারে সব থেকে বেশি পরিমাণে টাকা অ্যালট করা হয়েছে ট্রান্সপোর্টে। বোঝা গেল? মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন চলো। এবং তারপরেই কিন্তু রয়েছে ডিফেন্স, ঠিক আছে? তাহলে প্রথমে রয়েছে ট্রান্সপোর্ট, তারপরে রয়েছে ডিফেন্স, ডিফেন্স, ডিফেন্স। মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড হিন্দি ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন 10th January. When does India observe ন্যাশনাল হিন্দি ডে? তাহলে মোরাল অফ দ্য স্টোরি, এখানে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, মানে একটা প্রশ্ন দিয়ে একটা প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছে, আর একটা প্রশ্ন দিয়ে তার আনসার জানতে চাইছে। কি দিয়েছে? যে ওয়ার্ল্ড হিন্দি ডে আমরা গ্লোবালি অবজার্ভ করি 10 জানুয়ারি, ঠিক আছে? ঠিক, তাহলে এটুকু তো জানলাম যে ওয়ার্ল্ড হিন্দি ডে আমরা 10 জানুয়ারি অবজার্ভ করি, ঠিক? তাহলে ন্যাশনাল হিন্দি ডে আমরা কবে অবজার্ভ করি? কবে অবজার্ভ করি? দ্যাট ইজ 14ই সেপ্টেম্বর, ঠিক আছে? 14ই সেপ্টেম্বর, মাথায় রাখবে, ঠিক আছে? 14ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, মার্ক টুলি, এ বাবা, এই পার্সোনালিটিকে নিয়ে যদি এবছর WBCS এর কোশ্চেন না থাকে আমি অবাক হব, সত্যি কথা। তাহলে বুঝবো যে PSC কোশ্চেন করতে ভুলে গেছে, টুকতে টুকতে ও নিজের এথিক্স ইন্টিগ্রিটি বেঁচে দিয়েছে। আমি সত্যি অবাক হব। মার্ক টুলি, উনি, তার সঙ্গে কলকাতার বহুদিনের সম্পর্ক ছিল। তোমরা যারা মার্ক টুলি সম্পর্কে আজ একটু গুগল করে পড়ে নিও মার্ক টুলি সম্পর্কে, তিনি কি কি বই লিখেছে একবার গুগল করে পড়ে নিও, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা কমেন্ট করে জানিও তো মার্ক টুলি কি কি বই লিখেছে। তিনি বিবিসির একজন নিউজ রিপোর্টার ছিলেন, এবং ভারতবর্ষের যে সতীদাহ প্রথা হয়েছিল তোমরা জানো আশা করি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওই সতীটার নাম কি, খুব রিনাউন্ড ছিল ইন্দিরা গান্ধী জামানার। তোমার যদি কারো মনে থাকে একটু কমেন্ট করে জানিও। তিনি কিন্তু কভার করেছিলেন, অপারেশন ব্লু স্টার তিনি কভার করেছিলেন। তো অনেক কিছু তিনি করেছেন। তিনি একজন, মানে ইন্ডিয়ার উপরে তিনি প্রচুর বই লিখেছেন মার্ক টুলি, প্রচুর প্রচুর প্রচুর, বুঝতে পারলে? তো যাকগে, তোমরা লোক জাস্ট জানতে চেয়েছে, আমি তো বলেই দিলাম যে তার প্রফেশন কার সঙ্গে রিলেটেড, জার্নালিস্ট এবং ব্রডকাস্টার, ঠিক আছে? এবং তিনি বিবিসিতে, আমি যে তোমায় বললাম, তিনি বিবিসিতে, তিনি একজন কি বলবো, তিনি বিবিসির একজন নিউজ রিপোর্টার। শুধু তাই নয়, তিনি বিবিসির এই ইস্টার্ন এশিয়ার তিনি হেডও ছিলেন, বুঝতে পারলে? তাহলে আমি একটা তোমাদের প্রশ্ন করি, তোমরা উত্তর দিও যে মার্ক টুলির লেখা বইয়ের নামগুলো কি। অন্তত দুখানা বইয়ের নাম তোমরা কমেন্ট করার সাথে সাথে নিজের ডায়েরিতে বা খাতায়, আমি যখন এই প্রশ্নটা করলাম, একটু লিখে রেখো। আমি প্রমিস করছি কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক? চলো দেখে নিই, বাকি তো দেখা যাক।
মার্ক টুলিকে নিয়ে যদি কোশ্চেন হয় আমি সত্যি খুব অবাক হবো। দেখা যাক না। নেক্সট, হুইচ অর্গানাইজেশন ওন দ্য স্কচ অ্যাওয়ার্ড 2025 ফর ইটস প্ল্যাটফর্ম দ্যাট ডেলিভার রিয়েল টাইম জিও টার্গেটেড ডিজাস্টার অ্যালার্ট ইন 21 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তাহলে কি বলেছে, রিয়েল টাইম ডিজাস্টার অ্যালার্ট ও দেবে, ঠিক আছে। তো এই জন্য বা মানে শুধু দেবে না, 21 খানা ল্যাঙ্গুয়েজে দেবে, যে সামনে ডিজাস্টার হতে চলেছে তোমাকে অ্যালার্ট দিয়ে দেবে রিয়েল টাইমে, মানে না যেই সময় হচ্ছে সেই সময়টা। তো এই কারণে তাকে স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো বলছে যে কোন অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে, মাথায় রাখবে দেওয়া হচ্ছে C.ডট কে, ঠিক আছে, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স, ঠিক আছে, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স। মাথায় রাখবে কালকের উল্টোটাও দিতে পারে, যে রিসেন্টলি 2025 সালে, আচ্ছা বাই দা ওয়ে লাস্ট কিন্তু এটাই দেওয়া হয় 2025, মানে এমনটা না যে পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স এটা, ঠিক আছে। দিতে পারে যে রিসেন্টলি C.ডট কে স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, দিতে পারে। কেন দেওয়া হয়েছে তাহলে সেটা আমি লিখে দিলাম, কেন দেওয়া হয়েছে জেনে গেলে, ঠিক। দিতে পারে C.ডট এর ফুল ফর্ম কি, দিতে পারে, এটাও দিতে পারে। তার মাথায় রাখবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন চলো দেখি। Who became India's 92nd chess grandmaster after securing his final GM norm at a tournament in Armenia? তো মোরাল অফ দ্য স্টোরি, যে আমাদের 92তম চেস মাস্টার কে হয়েছে, ঠিক আছে, আরিয়ান ভার্সনে। ওকে, আরিয়ান ভার্সনে হয়েছে কি আমাদের 92nd গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। According to the 2025 ranking, which Indian city was ranked as the best city for women in India, performing strongly in industrial inclusion? তো বলছে যে অ্যাকর্ডিং টু 2025 এর র্যাঙ্কিং অনুযায়ী কোন ইন্ডিয়ান সিটি বেস্ট সিটি র্যাঙ্ক পেয়েছে ফর উইমেন, মহিলাদের জন্য, পারফর্মিং স্ট্রংলি ইন ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুশন। কিসে না, ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুশনে, মহিলা মানে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে মহিলাদেরকে ইনক্লুশনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম হয়েছে? লজিক কি বলে, কে হবে বলো? বেঙ্গালুরই হবে। আচ্ছা, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ঠিক আছে, কি বললাম আমি, এই কোশ্চেনটাও আসতে পারে এবং এসেছেও WBCS এর প্রিভিয়াস ইয়ারে। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ব্যাঙ্গালোরকেই সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, মনে রেখো। পরবর্তী প্রশ্ন চলো দেখি। এক্সারসাইজ দোস্তি is a trilateral maritime exercise। তার মোরাল ট্রাইল্যাটারাল মানে কি, তিনটে দেশের, মেরিটাইম মানে কি আমরা বুঝতে পারতে পারি, নাভাল মিলে করবে, তাই তো। aim at strengthening maritime security in the Indian Ocean region। তাহলে এর এম কি, যে ইন্ডিয়ান ওশান রিজিয়নে মেরিটাইম সিকিউরিটিকে আরো স্ট্রং করা, এই তো বলেই তো দিল। বলছে which three countries participate in it। তো বলছে কোন কোন সেই তিনটে দেশ রয়েছে, তার মানে সেই তিনটে দেশকে হতে গেলে অবশ্যই তাকে ইন্ডিয়ান ওশানের সঙ্গে থাকতে হবে, তাই না। আনসার কি হবে, ইন্ডিয়া, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, ঠিক আছে, ইন্ডিয়া, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন চলো দেখি কি বলেছে। India launched its first sleeper version of the Vande Bharat Express। আগে তো বন্দে ভারতের চেয়ার কার ছিল, এখন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে, কোনো টেনশন নেই। তো কি বলেছে, ইন জানুয়ারি 2026 দিস ট্রেন কানেক্ট হুইচ টু মেজর সিটিজ। এটা তো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, কেন, কারণ এইটা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে। আর তুমি ন্যাশনাল লেভেলের যে কোনো পরীক্ষা দাও, এখান থেকে কোশ্চেন দিতেই পারে, না হওয়ার কি আছে। তাহলে তো ক্লু দিয়েই দিলাম যে পশ্চিমবঙ্গে ঘটেছে। তাহলে পশ্চিমবঙ্গে যদি ঘটেছে তাহলে কেউ আছে, নাই তো, কে হবে, হাওড়া অ্যান্ড গুয়াহাটি উইল বি দা রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ নাসাস হিস্টোরিক আর্টেমিস 2 মিশন হুইচ ইনক্লুডস 4 অ্যাস্ট্রোনটস। এ বাবা রে, তোমরা আর্টেমিস সম্পর্কে পড়ে রেখো, ঠিক আছে, আবারও বলছি তোমরা আর্টেমিস সম্পর্কে পড়ে রেখো। আর্টেমিস 2টা ইজ হিস্টোরিক্যালি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন বলো তো, কারণ এখানে প্রথম ফার্স্ট একজন ব্ল্যাক, হ্যাঁ, একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি স্পেসে যাচ্ছেন, কেউ জানাতে পারবে আমি কার কথা বলছি? ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও একটুখানি পার্টিসিপেট করো,
তোমরা একটুখানি খাটো, তাতে কি হবে বলো তো? আমি তো তোমাদেরকে বলছি, প্যারালালি আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে কি কি তোমরা নিজেরাও একটুখানি পড়ো, ঠিক আছে? আর তোমরা রেগুলার কন্টেন্ট গুলো ফলো করতে থেকো। ওকে, চলো একটু গুগল করে নিও না, কौन सी बड़ी बात है, একটু গুগল করো, পড়বে, পাশে লিখে রাখবে। আর আমি আবারও বলছি, আর্টেমিস 2টা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আলাদা করে আর্টেমিস 2 নিয়ে আমি তোমাদের একটা ভিডিওই বানিয়ে দেবো, আমি মাথায় রেখেছিলাম, যদি লাগে তোমরা জানিও সেটা। আর আমি তোমাদের যে প্রশ্নটা করলাম একটুখানি লিখে রেখো, ঠিক আছে? আর্টেমিস 1 কিন্তু ছিল, কিন্তু সেখানে কিন্তু মানুষ পাঠায়নি। আর্টেমিস 2 তে কিন্তু মানুষ পাঠাবে, ঠিক আছে? এবং আর্টেমিস 2 তে ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী রকেট লঞ্চ মানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? রকেটের নাম কি যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি বা কাল যদি জিজ্ঞাসা করে, তার উত্তর যেন তোমার কাছে থাকে, ঠিক আছে? তো যেগুলো বললাম একটু লিখে লিখে রেখো। চলো, তো আনসার কি হয় বলো? আনসার হচ্ছে টু অরবিট দ্য মুন উইথাউট ল্যান্ডিং এন্ড টেস্ট ডিপ স্পেস সিস্টেম। বুঝতে পারলে? ভাবো, আমার একটা ছোট্ট প্রশ্ন, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যদিও, যে আমেরিকা সেই 60s এর দিকে মুনে ল্যান্ড করে গেছিল, ঠিক? তাদের পতাকা আছে। আর্টেমিস 2 বলছে তারা মুনে ল্যান্ড করবে না, ঠিক আছে? আর্টেমিস 1 ছিল একটা আনম্যান্ড মিশন ছিল, আর্টেমিস 2 হচ্ছে একটা ম্যান্ড ক্রু, 4 জন যাচ্ছে, আমি তোমাদেরকে বললাম। এবং এটাও কিন্তু তাই যে চাঁদে নামা যাবে কিনা, কারণ আর্টেমিস 3টাও হবে। তো আর্টেমিস 3তে বলা হচ্ছে চাঁদে নামা হবে, কিন্তু এই নামতে গেলে তার বাইরের কন্ডিশন কি সেগুলো দেখতে হবে। তো এর আগে ছিল টেস্ট করা, যে আমরা চাঁদে যে যাবো, যে রকেটের শক্তি পরীক্ষা করা হচ্ছিল, তার জন্য আমরা প্রথমে পাঠালাম সেখানে গ্র্যাভিটি মাপার জন্য একটা ওই ছোট্ট একটা ওই টেডি টাইপের ইউজ করা হয়েছিল, মানে ওই টয় বলতে পারো, ইউজ করা হয়েছিল যে গ্র্যাভিটি কি ব্যাপার। এবারে 4 জন ব্যক্তি যাচ্ছে সেখানে, বোঝা গেল কি বললাম? তাহলে যাচ্ছে কেন? যে বাইরে অ্যাটমসফিয়ার থেকে শুরু করে এভরিথিং টেস্ট করে আসবে, কারণ আর্টেমিস 3তে বলা হচ্ছে যে সেখানে ল্যান্ড করবে। আর্টেমিস 2 ইজ আ ক্রিউড লুনার ফ্লাইবাই অরবিট মিশন। এখানে কিন্তু ল্যান্ডিং করা হবে না। টু টেস্ট ডিপ স্পেস সিস্টেমস সাচ অ্যাজ লাইফ সাপোর্ট, নেভিগেশন এন্ড স্পেসক্রাফট পারফরমেন্স, ঠিক আছে? এই জন্যই আর্টেমিস 2টাকে পাঠানো হচ্ছে। আমি আবারও বলছি, প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি স্পেসে যাচ্ছেন ওই আর্টেমিস 2তেই যাবেন, তার নাম কি? ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ইন জানুয়ারি 2026? আইটিবিপি কে ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিয়োগ হয়েছে, ঠিক আছে? তো তোমরা মাথায় রাখবে শত্রুজিৎ সিং কাপুর, ঠিক আছে? শত্রুজিৎ সিং কাপুর, তো মাথায় রাখবে শত্রু মাথায় রাখবে, বর্ডারে রয়েছে, ঠিক আছে? তো শত্রুজিৎ সিং কাপুর, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। বলছে which Indian state emerged as the country's top investment destination in financial year 2026, securing 25.3% of total proposed capital investment? বলছে যে কোন রাজ্যে টোটাল আমাদের যা ইনভেস্টমেন্ট যা হয়েছে টোটাল দেশের, তারা মোটামুটি 1/4, মোটামুটি নয়, মোর দেন 1/4 ইনভেস্টমেন্ট হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ। কোন রাজ্যে জানতে চেয়েছে? আনসার কি হবে? অন্ধ্রপ্রদেশ। দেখো, আজকে আমরা অন্ধ্রপ্রদেশ নিয়ে কতগুলো আনসার আমরা পেলাম, তাই না? একটুখানি দেখে রেখো। পরবর্তী প্রশ্ন চলো কি বলেছে। উইথ ফিশ প্রোডাকশন reaching 197.75 lakh tons in financial year 24-25, India has emerged as the world's dash largest fish producer. তো ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফিশ প্রডিউসার আফটার চায়না, মাথায় রাখবে, বোঝা গেল? তাহলে ইন্ডিয়া মাছ উৎপাদনে কত নম্বরে রয়েছে? ইন্ডিয়া মাছ উৎপাদনে 2 নম্বরে রয়েছে। তো কোন দেশ টপে রয়েছে? চীন হচ্ছে টপে রয়েছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। India signed a long-term agreement in January 2026 to import 0.5 million metric tons of LNG, liquefied natural gas, annually, making which country its second largest LNG supplier after Qatar? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তো জেনে গেলাম যে আমাদেরকে LNG সব থেকে বেশি পরিমাণে মানে সাপ্লাই করে কে? কাতার। তো জানতে চেয়েছে সেকেন্ড কান্ট্রি কে রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। The National Statistics Office NSO is set to launch
the first ever NHIS in April 2026. ঠিক আছে, তো ন্যাশনাল হাউস হোল্ড রিলেটেড একটা সার্ভে যেটা করেছে এপ্রিল 2026-এ টু কালেক্ট ডিটেইল ডেটা অন লিভিং স্ট্যান্ডার্ডস। হোয়াট ডাজ NHIS স্ট্যান্ডস ফর? সাবাস বেটা, আমি এটা জানতে চেয়েছিলাম। NHIS হবে ন্যাশনাল হাউস হোল্ড ইনকাম সার্ভে। ঠিক আছে, ন্যাশনাল হাউস হোল্ড ইনকাম সার্ভে, বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী। এখানে বেসিক্যালি কি বলছে, ন্যাশনাল হাউস হোল্ড ইনকাম সার্ভে স্ট্যান্ডস ফর, মানে সরি, এখানে কি কি থাকবে, ডিজাইন টু জেনারেট ডিটেইল ইনকাম ডিস্ট্রিবিউশন ডেটা ফর অ্যাক্সেসিং ইনইকুয়ালিটি অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ড। তো বেসিক্যালি আমাদের দেশে ইনইকুয়ালিটি কিরকম আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং কিরকম, তো এইগুলো সমস্ত ডেটাগুলো পাওয়া যাবে। কারণ তোমরা জানো আশা করি আমাদের দেশের কিন্তু ইনইকুয়ালিটি খুব চরম জায়গায় রয়েছে, স্পেসিফিক্যালি ইনকাম ইনইকুয়ালিটি। তাহলে ধরে নেওয়া যায় যে এই যে ইনকাম ইনইকুয়ালিটি ঠিক কিরকম রয়েছে সরকার জানার জন্য এই কাজটি করছে। মেবি নিয়ার ফিউচারে হয়তো এই ইনকাম ইনইকুয়ালিটিকে রিডিউস করার জন্য কোনো স্কিম সরকার নিতে পারে। ঠিক আছে, চলো দেখা যাক সেটা। Which of the following introduced the carbon border adjustment mechanism, representing the world first carbon tax at the border? তাই তো, স্টার্টিং ফ্রম জানুয়ারি 2026 বলছে কোন দেশ এটা চালু করছে কি, which of the following introduced the carbon border adjustment mechanism? ওকে, কি না, কার্বন ট্যাক্স অ্যাট বর্ডার। তো বর্ডারে যদি দেশে তুমি প্রবেশ করো কার্বন ট্যাক্স দিতে হবে, বলছে ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ট্যাক্স অ্যাট বর্ডার। তো এটা কোন দেশ শুরু করেছে? এটা শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, তো মাথায় রাখবে এটা, ইউরোপিয়ান ইউনিয়ন। কি বলেছে, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ইমপ্লিমেন্টেড কার্বন ট্যাক্স, তাই তো, অ্যাট বর্ডার, তাই তো আমরা পড়লাম। কি বলছে, কার্বন ট্যাক্স অ্যাট বর্ডার জানুয়ারি 1, 2026, ইন্ট্রোডিউসিং আ কার্বন কস্ট অন সার্টেন ইম্পোর্ট অ্যাট দ্য বর্ডার। তো বুঝতেই পারছো আশা করি। ওকে, নেক্সট বলছো পাটনা বার্ড স্যাংচুয়ারি। দেখেই মনে হয় বিহারে আছে, কিন্তু বিহারে নাই। পাটনা বার্ড স্যাংচুয়ারি and Charidhand have been newly designated as Ramsar site, in which state Patna Bird Sanctuary located? দেখো রাইট নাও আমাদের এখন টোটাল রামসর সাইট আছে 98 খানা। ঠিক আছে, খুব শিগগির আমাদের 100 খানা হয়ে যাবে। আমি জানি না, যখন আমি করছি এখন 98টা আছে আপাতত, তো পরে এটা হয়তো বদলে যাবে, নিয়ার ফিউচারে এটা 100 ক্রস করে যাবে। আপাতত 98 খানা আছে। তো জানতে চাই পাটনা বার্ড সেঞ্চুরি কোথায় আছে, মাথায় রাখবে পাটনা বার্ড সেঞ্চুরি আছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, আর চারিধান্দ কোথায় রয়েছে, কাছে রয়েছে গুজরাটে চারিধান্দ। পরবর্তী প্রশ্ন, দ্য ট্র্যাডিশনাল কালচারাল বুল টেমিং স্পোর্ট জাল্লিকাট্টু, দেখেই বুঝতে পেরেছো জাল্লিকাট্টু কোথায় হয়, তামিলনাড়ুতে হয়। ইজ প্রাইমারিলি সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, যদিও কারেন্ট অ্যাফেয়ার্স নিউজে ছিল, বাট এটা জিকেই। কোথায় হবে আনসার? তামিলনাড়ু ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই কেরালাতে কিন্তু একটা বোট ফেস্টিভ্যাল হয়। ঠিক আছে, আমাকে তোমরা কমেন্ট করে জানাবে সেই বোট ফেস্টিভ্যালের নাম কি। ঠিক আছে, এবং রিলেটেড একটা ট্রফিও আছে। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাবে, প্যারালালি তোমরা খাতাতে এটা লিখেও রাখবে। ঠিক আছে, চলো, কারণ এগুলো পরীক্ষায় আছে। নেক্সট চলো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ইউনিয়ন বাজেট অফিসিয়ালি রেফার্ড টু অ্যাজ দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? তো কত নম্বর আর্টিকেলে আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা? আর্টিকেল 112-তে। একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা উত্থাপন করে কে? জেনারেলি ফাইন্যান্স মিনিস্টার। কার হয়ে উত্থাপন করে? ইউপিএসসি তে আসা প্রশ্ন, অন বিহাফ অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, অন বিহাফ অফ প্রেসিডেন্ট, মাথায় রাখবে এটা, এই কাজটি করে থাকে। আচ্ছা, যদি ফাইন্যান্স মিনিস্টার না থাকে তাহলে কি বাজেট উত্থাপন হবে না? তখন তুমি বলবে যে না, তাহলেও বাজেট উত্থাপন হবে। ফাইন্যান্স মিনিস্টার না থাকলে অন্য কোনো মিনিস্টার তো থাকবে, কিন্তু বাজেট উত্থাপন কোনো না কোনো মিনিস্টার করবে। ঠিক আছে, যদি ফাইন্যান্স মিনিস্টার না থাকে তো। ঠিক আছে, মাথায় রাখবে এটা। আর ফাইন্যান্স মিনিস্টারকে তোলে অন বিহাফ অফ, কি বললাম আমি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ফ্রম 1st February 2026, পান মশালা, সিগারেট, similar tobacco product will attract what percentage of GST under the new revised duty rate? তোমরা জানো এর উপরে কি লাগানো হয়েছে? 40% ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা নেগেটিভ এক্সটার্নালিটি আছে, এমন কমোডিটির উপরে যদি ট্যাক্স চাপানো হয় তো এই ট্যাক্সকে কি ট্যাক্স বলে ডাকে?
ঠিক আছে, কি বললাম আমি, যার নেগেটিভ এক্সটার্নালিটি আছে, মানে যেগুলো সমাজের জন্য খুবই ক্ষতিকারক, যেমন কার্বন ট্যাক্স, কার্বন তেমন ধরে যে গুটকা, পান মশলা, এগুলো, হ্যাঁ, লিকার, যেগুলো ক্ষতি করে। তো ক্ষতিকারক কোনো কনজামশন গুড সার্ভিসে যাই হোক, তার উপর যদি ট্যাক্স চাপানো হয়, সেই ট্যাক্সকে কি বলা হয় বলতো? পিগুভিয়ান ট্যাক্স। ঠিক আছে, মাথায় রাখবে, কি বলে? পিগুভিয়ান ট্যাক্স, পিগুভিয়ান ট্যাক্স বলে। পরবর্তী প্রশ্ন, which European country recently joined the Indo-Pacific Oceans Initiative launched by India, expanding cooperation in the Indo-Pacific region? কে হতে পারে? Which European country recently joined the Indo-Pacific Ocean Initiative? IPOI তে রিসেন্টলি কোন ইউরোপিয়ান ইউনিয়নের, মানে কোন ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি আছে, কে সে? স্পেন। ঠিক আছে, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, where was India's first fully paperless district court which uses AI-based tools for case management inaugurated in January 2026? তো বলছি ভারতবর্ষের প্রথম পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট হয়েছে, যেখানে এআই কে ইউজ করা হচ্ছে, যে কোন জাজ কোন কেস ডিল করবে সেটা এআই দিয়ে ঠিক করা হবে। ঠিক আছে, ভাবো, তার মানে আমাদের জুডিশিয়ারিতেও দেখো আস্তে আস্তে এআই ঢুকে যাচ্ছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টের একটা তাদের একটা কিছু ইন্টারপ্রিটেশন আছে, পুরো ভার্ডিক্ট তো বলবো না। ঠিক আছে, তো তারা বলেছে আর কি, অবজারভেশন বলতে পারি, ঠিক পরে বলছি আমি কি বলেছে। আচ্ছা, তো বলছে কোথায় যাবে বলো? স্বাভাবিকভাবে কেরালাতেই হবে না, ওয়েনাদে হয়েছে। ওকে, নেক্সট, the Ministry of Environment recently launched the second range white dolphin survey under Project Dolphin. Where did the survey, কি বলছে, কমেন্স? তো বলছে আমাদের প্রজেক্ট ডলফিনের আন্ডারে, তো এটা মোটামুটি আমাদের ডলফিন সার্ভে আমরা লঞ্চ করেছি। কোথা থেকে শুরু করেছি? ঠিক আছে, এটা মাথায় রাখবো, আমরা কি বিজনোর, উত্তরপ্রদেশ থেকে লঞ্চ করেছি আমরা। ঠিক আছে, উত্তরপ্রদেশের বিজনোর থেকে আমরা শুরু করেছি। পরবর্তী প্রশ্ন, according to data released by the National Tiger Conservation Authority, which state reported the highest number of tiger deaths in 2025? এটা খুবই ইম্পর্টেন্ট। লজিক কি বলে? যার সংখ্যা বেশি সেখানে মৃত্যু বেশি। লজিক কি বলে? তুমি আমায় বলো, টাইগার স্টেট কাকে বলে? জানো তো, মধ্যপ্রদেশকে বলে, তাই না? তাহলে আনসার কি হবে গো? আনসার মধ্যপ্রদেশই হবে। ঠিক আছে, আনসার কি হবে? মধ্যপ্রদেশই হবে। ঠিক আছে, চলো মাথায় রাখবে। তাহলে মধ্যপ্রদেশকে কি বলা হয়? টাইগার স্টেট বলা হয়। সব থেকে বেশি সংখ্যক টাইগার রিজার্ভ রয়েছে কিন্তু মধ্যপ্রদেশে। ঠিক আছে, তোমরা আমাকে জানিও কমেন্ট করে। টোটাল খুবই সহজ একটা প্রশ্ন বললাম, অ্যাজ পার মার্চ 2026 ভারতবর্ষে এখন কতগুলো টাইগার প্রজেক্ট রয়েছে? ঠিক আছে, কমেন্ট করে জানিও তো। Who has been appointed as the chairman of the 16th Finance Commission for the period of 2026 থেকে 31? খুব পার্টিয়েস্ট কোশ্চেন, আনসার কি হবে? অরবিন্দ পানাগড়িয়া। ঠিক আছে, তো তিনি কে ছিলেন তোমরা আশা করি জানো। অরবিন্দ পানাগড়িয়া কে ছিল গো? Who was অরবিন্দ পানাগড়িয়া? চলো আমি তার ছোট্ট ক্লু দিচ্ছি, কমেন্ট করে জানাবে। নীতি আয়োগের সঙ্গে তার একটা খুব ক্লোজ রিলেশন ছিল। আমি ক্লু দিলাম, তোমরা কমেন্ট করে জানিও। তোমরা একটু পার্টিসিপেট করো। ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে, যেগুলো বলছি আমি, মাথায় রেখো। ঠিক আছে, তো 16 ফাইন্যান্স কমিশন তার রেকমেন্ডেশনও দিয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে আমি করাবো, আমি আলাদা করে করাবো, না হলে অসুবিধা হবে। ঠিক আছে, তো যেটা 2026 থেকে 2031 সাল পর্যন্ত আমাদের 10 ইয়ার। Reliance Industry announced the launch of a people first AI platform. Where is India's largest AI ready data center being constructed to support this initiative? Moral of the story, যে ভারতবর্ষের সবথেকে বড় এআই রেডি ডেটা সেন্টার কোথায় তৈরি হচ্ছে? ঠিক আছে, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি অলরেডি বলেছে। তো লজিক কি বলে, কে হবে? জামনগর, গুজরাটে। ঠিক, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আজকের মতো লাস্ট প্রশ্ন, জানুয়ারি মাসের প্রথম টপ 50টা প্রশ্নের মধ্যে লাস্ট প্রশ্ন এটা। ঠিক, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল রিস্ক রিপোর্ট, প্রথমত কথা কালকে তোমাকে শুধু এইটুকুনি জানতে পারে যে গ্লোবাল রিস্ক রিপোর্ট কে পাবলিশ করে, কোন অর্গানাইজেশন পাবলিশ করে, কে বলবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, আচ্ছা গ্লোবাল ইকোনমিক আউটলুক কে পাবলিশ করে গো? ইকোনমিক আউটলুক। ঠিক আছে, গ্লোবাল ইকোনমিক আউটলুক কোন অর্গানাইজেশন পাবলিশ করে? এটাও তোমরা কমেন্ট করে জানো। ঠিক আছে, আর আবার বলছি, তোমাদের যেগুলো বলছি না, কমেন্ট না করো, ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, নিজেরা অন্তত খাতায় লিখে রেখো।
কারণ পরীক্ষায় কিন্তু এইগুলো বাবা কাজে লাগবে। আর যেদিন কাজে লাগবে সেদিন আমার কথা তোমার মনেও পড়বে। কাজে লাগবে, কাজে লাগবে, এইগুলো থেকে কোশ্চেন আসবে না এ হয়েই নেই সেটা। ওকে, তো আনসার কি হবে? According to World Economic Forum Global Risk Report 2026, what has been identified as the primary risk facing in India? তো বলছো ভারতবর্ষে প্রাথমিক রিস্ক কোনটা, ভাবো সেটা কি হতে পারে? লজিক কি বলে? ডেলি আমরা পেপার পত্রিকায় পড়ি টাকা চুরি হয়ে গেছে, সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যু, দ্যাট ইজ সাইবার সিকিউরিটি। ঠিক আছে, তো মানে সাইবার সিকিউরিটি মানে কি? তো রিস্ক যদি হয় তো সাইবার ইনসিকিউরিটি হবে আনসার। ওকে, তো সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো এই ছিল মোটামুটি গল্প। তো ভারতবর্ষের সব থেকে বড় রিস্ক সাইবার ইনসিকিউরিটি, ভাবো ভাবো। যাক, এই ছিল মোটামুটি আমার জানুয়ারি মাসের টপ 50টা এমসিকিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যেগুলোর সঙ্গে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর রয়েছে। তোমাদের কেমন লাগলো কোশ্চেন গুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমার যদি কোনো বন্ধু থাকে যে সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে এবং যে চায় পুরো জানুয়ারি মাস থেকে শুরু করে জিকে এবং এমসিকিউ, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি আমরা একটু ভালো করে পড়তাম, আমাদের প্রিপারেশনে ভালো হতো, তো বন্ধুটাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।